আদর্শ হিন্দু হোটেল। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সে কি মা, বিদেয় তোমার কেউ করছে না, অমন কথা বলতে নেই, কিন্তু টাকা নিতান্তই দেবে তাহলে? যখন বলেছি তখন আপনি কি ভেবেছিলেন কাকাবাবু? আমি মিথ্যে কথা বলছি? না না মা, তা ভাবিনি। আচ্ছা ধরো, এমনও তো হতে পারে আমি হোটেল খুলে লোকসান দিলাম, তখন তোমার টাকা তো শোধ দিতে পারবো না। আমি তো বলেছি, না দিতে পারেন না দেবেন, আপনি বসুন, আমি টাকা নিয়ে আসি। ৮ ঘন্টার মধ্যেই অতসী ফিরিল, সন্তর্পণে আঁচলের গেরো খুলিয়া তাহাকে ২০০ টাকার খুচরা নোট গুনিয়া দিতে দিতে বলিল, এই রইল, আমার টাকা ফেরত দিতে হবে না, টেপির বিয়ে দেবেন রেট এই টাকায়। আমি যাই, লুকিয়ে চলে এসেছি, বাবা আবার হয়তো খুঁজবেন। রানাঘাট যাইতে সারা পথ হাজারি অন্যমনস্কভাবে চলিল। বেশ মেয়ে অতসী, ভগবান ওর ভালো করুন। তাহার মন বলিতেছে, ওর হাত দিয়া যে টাকা আসিয়াছে, সে টাকায় ব্যবসা খুলিলে লোকসান কিছুতেই যাইবে না। স্বয়ং লক্ষ্মী যেন তাহার হাতে আসিয়া টাকা গুজিয়া দিয়া গেলেন। হোটেলে পৌঁছিয়া সে দেখিল, রান্নাঘরে বংশী ঠাকুর ডাল চাপাইয়া একা একা বসিয়া আছে। তাহাকে দেখিয়া বলিল, আরে এসো হাজারিদা, বড্ড বেলা করলে যে, বড় ডেকে ভাতটা চাপাও, নেবে নাকি একটু দম দিয়ে? তা নাও না, সাজো গিয়ে, আমি ডাল দেখছি। একটু পরে গাজার কলিকাঠি হাজারির হাতে দিয়া বংশী বলিল, একটা বড় কাজের বায়না এসেছে, নেবে? আন্দুলের ঘোষেদের বাড়ি রাস হবে, 7 দিনের ঠিকে কাজ, বোঁদে ভিয়েন, সন্দেশ ভিয়েন, রান্না, এইসব। 2 টাকা মজুরি দিন, খোরাকি বাদে। হাজারি বলিল, বংশী, একটা কথা বলি তোমায়, আমি হোটেল খুলছি রানাঘাটের বাজারে, কাউকে বলো না কিন্তু কথাটা, তোমাকে আসতে হবে আমার হোটেলে। কথাটা ঠিক শুনিয়াছে বলিয়া বংশীর যেন মনে হইল না। সে অবাক হইয়া ওর দিকে চাহিয়া বলিল, হোটেল খুলবে তুমি? হ্যাঁ, আমি, তোমার বেয়াই। বংশী বলিল, কি পাগলের মতো বলছো হাজারিদা, কলকে রাখো, আর টান দিও না। রেলবাজারে একটা হোটেল খুলতে কত টাকা লাগে তুমি জানো? কত টাকা লাগে বলে তোমার মনে হয়? 500 টাকার কম নয়। 400-তে হয় না? আপাতত চলবে, কিন্তু কে তোমায় 400 টাকা দেবে? উত্তরে কোচার কাপড়ের গেরো খুলিয়া হাজারি বংশীকে নোটের তালা দেখাইয়া বলিল, এই দেখছো তো, 200 টাকা এতে আছে, জোগাড় করে এনেছি, এখন লাগো গাছ কোমর বেঁধে। তোমার অংশ থাকবে যদি প্রাণপণে চালাতে পারো, তোমায় ফাঁকি দেব না। আজ থেকেই বাড়ি দেখো, 15 টাকা পর্যন্ত ভাড়া দেব, আরও 200 টাকাও জোগাড় আছে। বংশী ঠাকুর মুখের মধ্যে অস্পষ্ট শব্দ করিয়া বলিল, ভেলা, আমার মানিক রে হাজারিদা, এসো তোমায় কোলে করে নাচি। এক অস্ত্রে বেশি চক্রবর্তী বধ, পদ্মদিদি বধ, যদু যেও বধ। চুপ চুপ, চলো ছুটির পর দুজনে ঘর দেখা যাক। তামাকের দোকানের পাশে ওই ঘরখানা 9 টাকা ভাড়া বলে, জায়গাটা ভালো। আচ্ছা বাজার কেমন বংশী? বাজার ভালো, নতুন আলু সস্তা হলে আরও সুবিধা হবে। নতুন আলু উঠলো বলে কেবল মাছটা এখনো আকড়া। ঘর দেখার পর একটা ফর্দ করে ফেলা যাক, এসো। থালা বাসন বালতি জ্বালা সিদ্ধের নোড়া বটি। আজ খাও হাজারিদা, মাইরি একটা কাজের মতো কাজ করলে। আচ্ছা টাকা পেলে কোথায় বলো তো? পরে সব বলবো, তার ঢের সময় আছে, এখন আগের কাজ আগে করো। পদ্মঝি হঠাৎ রান্নাঘরে ঢুকিয়া বলিল, বেশ তো, দুটিতে বসে খোশ গল্প চলছে, ওদিকে মাছ ডাঙায় তরকারি ডাঙায়, এক্ষুনি লোক খেতে আসবে। গোবরা চাকর হাঁকিল, 3rd ক্লাস, 1 থালা। পদ্মজি বলিল, ওই এলো তো, এখন মাছ ভাজা পর্যন্ত হলো না যে, তা কায় কি দিয়ে ভাত দেবে? এদিকে গাঁজা ধোয়ায় তো রান্নাঘর অন্ধকার। সব তাড়াতে হবে হোটেল থেকে, কর্তার খেয়ে দেয়ে কাজ নেই, তাই যত হাড় হাবাটে পাজুরে গাঁজা খোর আবার রুটি এনে সে হাত বেরিয়ে দিয়েছে। বংশী ঠাকুর বলল, রাগ করো কেন পদ্মদিদি, কাল রাতের বাসি মাছ ভিজে রেখেছি, 3rd ক্লাসের খদ্দের যারা সকালে খায়, তাই চিরকাল খেয়ে আসছে। হাজারি বংশের দিকে চাহিয়া বলিল, না বংশী, দই এনে দাও, সেও ভালো, বাসি মাছ দিও না, ওতে নাম খারাপ হয়ে যায়, ও থাক। পদ্মঝি ঝাঁঝের সহিত বলিল, দইয়ের পয়সা তুমি দিও ঠাকুর, হোটেল থেকে দেওয়া হবে না। তুমি বেলা করে বাড়ি থেকে এলে বলেই মাঠ হলো না। বংশী ঠাকুর একা কত দিকে যাবে? হাজারি চুপ করিয়া রহিল।
হোটেলের ছুটির পর হাজারি চূর্ণীঘাটে যাইবার পথে রাধাবল্লভ তলায় বারবার নমস্কার করিয়া গেল। ঠাকুর রাধাবল্লভ এতদিন পরে যেন মুখ তুলিয়া চাহিয়াছেন, তাহার সেই প্রিয় গাছটির তলায় বসিয়া হাজারি কত কি কথা ভাবিতে লাগিল। অতসী টাকা দিয়াছে, তাহার বাড়ি বহিয়া আসিয়া টাকা দিয়াছে। হয়তো সে হোটেল খুলিতে দেরি করিত, কিন্তু আর তো দেরি করা চলিবে না। অতসী মায়ের কাছে কথা দিয়াছে, সে কথা তো রাখিতেই হইবে তাহাকে। রানাঘাট বেশ লাগে তাহার। বেচুবাবুর হোটেলটা একমাত্র জায়গা যেখানে তাহার মন ভালো থাকে, জীবনটা শান্তিতে কাটাইতেছি বলিয়া মনে হয়। এই রানাঘাটে রেলবাজার ছাড়িয়া সে কোথাও যাইতে পারিবে না। এখানেই হোটেল খুলিবে, অন্যত্র নয়। বৈকালের দিকে সে কুসুমের বাড়ি গেল। কুসুম বলিল, আজকে এলেন? আসুন, বসুন। হাজারি হাসি মুখে বলিল, একটা জিনিস রাখতে হবে মা। কি? হাজারি পেট কোটের হইতে 200 টাকার নোট বাহির করিয়া বলিল, রেখে দাও। কুসুম অবাক হইয়া গেল। কোথায় পেলেন? ভগবান দিয়েছেন। হোটেল খুলবার রেস্ত জুটিয়ে দিয়েছেন এতদিন পরে। এই 200 আর তোমার 200 সামনের মাসেই খুলব ভাবছি। এ টাকা কে দিলে জ্যাঠামশাই? বলবেন না আমায়? তোমার মতো আরেকটি মা। আমি চিনি নে? আমাদের গায়ের বাবুর মেয়ে অতসী। বলবো সেসব কথা আর একদিন। আজ বেলা যাচ্ছে, আমি গিয়ে ডেক চাপাই গে। টাকা রেখে দাও এখন। হোটেলে আসিয়া বংশীকে বলিল, তোমার ভাগ্নেটিকে চিঠি লিখে আনাও বংশী। তাকে গদিতে বসতে হবে। লেখাপড়ার কাজ তো আর আমার দ্বারা হবে না। বংশী বলল, সে তো বসেই আছে হাজারিদা। একটা কাজ পেলে যেন সে বেঁচে যায়। আমি আজই লিখছি, আর ঘর আমি দেখে এসেছি। তামাকের দোকানের পাশের ঘরটাই ভালো, ওইটাই নাও। লেগে যাও দুগ্গা বলে। দিন 2 পরে একদিন সকালে পদ্মজী বলিল, ও ঠাকুর, শুনে রাখো, আজ কোথাও যেও না ছুটির পরে। আজ ওবেলা সত্যনারায়ণের সিন্নি। খদ্দেরদের ভাত দেবার সময় বলে দিও ওবেলা যেন থাকে, আর তোমরা খেয়ে দে আমার সঙ্গে বেরোবে সত্যনারায়ণের বাজার করতে। বংশী ঠাকুর হাজারের দিকে চাহিয়া হাসিল। অবশ্য পদ্মজী চড়িয়া গেলে। ব্যাপারটা এই, হোটেলের এই যে সত্যনারায়ণের পূজা, ইহাদের একটি ব্যবসা। যারা মাসিক হিসেবে খায় তাদের নিকট হইতে পূজার নাম করিয়া চাঁদা বা প্রণামী আদায় হয়। আদায় টাকার সব অংশ ব্যয় করা হয় না বলিয়াই হাজারি বা বংশীর ধারণা। অথচ সত্যনারায়ণের প্রসাদের লোভ দেখাইয়া দৈনিক নগদ খরিদ্দার যাহারা, তাদেরও রাত্রে আনিবার চেষ্টা করা হয়। কারণ এমন অনেক নগদ খরিদ্দার আছে যারা একবেলা হোটেলে খাইয়া যায়, 2 বেলা আর আসে না। বংশী ঠাকুর পরিবেশনের সময় প্রত্যেক ঠিকা খরিদ্দারকে মোলায়েম হাসিয়া বলিতে লাগিল, আজ্ঞে বাবু, ওবেলা সত্যনারায়ণ হলে হোটেলে আসবেন, ওবেলা অবশ্যই করে আসবেন। বাহিরে গদির ঘরে বেশি চক্করটিও খরিদ্দার দিগকে ঠিক অমনি বলিতে লাগিল। বংশী ঠাকুর হাজারিকে আড়ালে বলিল, সব ফাঁকির কাজ। এক চিমটে কলার পাতার আগায় 1 হাতা করে গুড়গোলা আটা, তার উপরে 2 খানা বাতাসা, হয়ে গেল এই তোমার সত্যনারায়ণের সিন্নি। আমার কোথাকার। সন্ধ্যের সময় পূর্ণ খরচার সত্যনারায়ণের পূজা করিতে আসিলেন। বাসনের ঘরে সত্যনারায়ণের পিঁড়ি পাতা হইয়াছে। হোটেলের 2 চাকর মিলিয়া ঘড়ি ও কাঁসর পিটাইতেছে। পদ্মজি ঘন ঘন শাঁকে ফু পাড়িতেছে। খানিকটা খরিদ্দার আকৃষ্ট করিবার চেষ্টাতেও বটে। স্টেশনে যে চাকর হিন্দু হোটেল বলিয়া চেঁচায়, তাহাকে বলিয়া দেওয়া হইয়াছে। সে যাত্রীদের প্রত্যেককে বলিতেছে, আসুন বাবু আসুন, সিন্নি পেশাদ হচ্ছে হোটেলে, খাওয়ার বড্ড জুদ আজকে, আসুন বাবু। যাহারা নগদ পয়সার খরিদ্দার, তাহারা ভাবিতেছে অন্য হোটেলেও তো পয়সা দিয়া খাইতে যখন, তখন সত্যনারায়ণ প্রসাদ ফাউ পাওয়া যায় যদি, তাহলে বেচিত করতে হোটেলেই যাওয়া যাক না কেন। ফলে যদু বরজ্যের হোটেলে দৈনিক নগদ খরিদ্দার যাহারা, সিন্নির জন্য তাহারা অনেকে আসিয়া জুটিতেছে এই হোটেলে। এদিকে নগদ খরিদ্দারদের জন্য ব্যবস্থা এই যে, তাহাদের সিন্নি খাইতে দেওয়া হইবে ভাতের পাতে, অর্থাৎ টিকিট কিনিয়া ভাত খাইতে ঢুকিলে তবে, নতুবা সিন্নিটুকু খাইয়া লইয়াই যদি খরিদ্দার পালায়। মাসিক খরিদ্দারদের জন্য অবশ্য অন্য প্রকারের ব্যবস্থা। তাহারা চাঁদা দিয়াছে, বিশেষত তাহাদের খাতির করাও দরকার। পূজা সাঙ্গ হইলে তাহাদের সকলকে একত্রে বসাইয়া প্রসাদ খাইতে দেওয়া হইল। বেশি চক্রবর্তী নিজে প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করিতে থাকিলেন, তাহারা আর একটু করিয়া প্রসাদ লইবে কি না। ওদিকে যখন মাসিক খরিদ্দারদের সিন্নি বিতরণ করা হইতেছে, সেই সময় হাজারি দেখিল রাস্তার উপরে যতীন মজুমদার দাঁড়াইয়া হাঁ করিয়া তাহাদের হোটেলের দিকে চাহিয়া আছে। সেই যতীন। হাজারির মনে হইল লোকটার অবস্থা
আরও খারাপ হইয়া গিয়াছে। কেমন যেন অনাহার শীর্ণ চেহারা। সে ডাকিয়া বলিল, ও যতীনবাবু, কেমন আছেন? যতীন মজুমদার অবাক হইয়া বলিল, কে? হাজারি নাকি রে? তুই আবার কবে এলি এখানে? সে অনেক কথা বাবু, বলবো এখন, আসুন আসুন। যতীন ইতস্তত করিয়া রান্নাঘরের পাশে বেড়ার গায়ের দরজা দিয়া হোটেলে ঢুকিয়া রান্নাঘরের দোরে আসিয়া দাঁড়াইল। হাজারি দেখল তাহার পায়ে জুতা নাই, গায়ে অতি মলিন উড়ানি, পরনের ধুতিখানিও তদ্রূপ। আগের চেয়ে যেন আরো রোগা হইয়া গিয়াছে লোকটা। দারিদ্র অভাবের ছাপ চোখ মুখে বেশ পরিস্ফুট। যতীন কাষ্ঠ হাসিয়া হাসিয়া বলিল, আরে, তোমাদের এখানে বুঝি সত্যনারায়ণ হচ্ছে আজকে? আগে আমিও কত এসেছি, খেয়েছি। তা খাবেন না? আপনি তো ছিলেন 12 মাসের বাঁধা খদ্দের। তা আসুন, পেশাদ খেয়ে নিয়ে যান। যতীন ভদ্রতা করিয়া বলিল, না না, থাক, তার জন্য কি আর হয়েছে? হাজেরি একবার এদিক ওদিক চাহিয়া দেখিল, কেউ কোনো দিকে নাই। সবাই খাবার ঘরে মাসিক খরিদ্দারদের আদর আপ্যায়ন করিতে ব্যস্ত। সে কলার পাত পাতিয়া যতীনকে বসাইল এবং পাশে বাসনের ঘর হইতে বড় বাটির এক বাটি সত্যনারায়ণের সিন্নি, এক মুঠা বাতাসা ও 2টি পাকা কলা আনিয়া যতীনের পাতে দিয়া বলিল, একটু পেশাদ খেয়ে নিন। যতীন মজুমদার দ্বিরুক্তি না করিয়া সিন্নির সহিত কলাটুকি চটকাইয়া মাখিয়া লইয়া যেভাবে গ্লাসে গিলিতে লাগিল, তাতে হাজারির মনে হইল লোকটা সত্যই ক্ষুধার্ত ছিল। বোধহয় ওবেলা আহারই জোটে নাই। 3-4 গ্লাসে অতখানি সিন্নি সে নিঃশেষে উড়াইয়া দিল। হাজারি বলিল, আর একটু নেবেন বাবু? যতীন পূর্বের মতো ভদ্রতার সুরে বলিল, না না, থাক থাক, আর কেন? হাজারি আরও এক বাটি সিন্নি আনিয়া পাতে ঢালিয়া দিতে যতীনের মুখ চোখ যেন উজ্জ্বল হইয়া উঠিল। তাহার খাওয়া অর্ধেক হইয়াছে, এমন সময় পদ্মঝি রান্নাঘরের দৌড়ে আসিয়া হাজারিকে কি একটা বলিতে গেল এবং গোগ্রাসে ভোজনরত যতীন মজুমদারকে দেখিয়া হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া পড়িল। বলিল, ও কে? হাজারি হাসিয়া বলিল, ও যতীনবাবু, চিনতে পারছো না পদ্মদিদি? আমাদের পুরনো বাবু। যাচ্ছিলেন রাস্তা দিয়ে, তা আমি বললাম আজ পুজোর দিনটা একটু পেশার পেয়ে যান বাবু। পদ্মজি বলিল, বেশ, বলিয়া সে ফিরিয়া আবার গিয়া মাসিক খরিদ্দারদের খাবার ঘরে ঢুকিল। জটিল যতক্ষণ পদ্মজিকে কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু সে কথা বলিবার সুযোগ ঘটিল না তাহার। সে খাওয়া শেষ করিয়া এক ঘটি জল চাহিয়া লইয়া খাইয়া চোরের মতো খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গেল। অল্পক্ষণ পরেই গোবরা চাকর আসিয়া বলিল, ঠাকুর, কর্তা তোমাকে ডাকতেন। হাজারি বুঝিয়াছিল কর্তা কি জন্য তাহাকে জরুরি তলব করিয়াছেন। সে গিয়া বুঝিল তাহার অনুমান সত্য, কারণ পদ্মঝি মুখ ভার করিয়া গদির ঘরে বেটি চক্রবর্তীর সামনে দাঁড়াইয়া। বেটি চক্রবর্তী বললেন, হাজারি, তুমি যত্নেটাকে হোটেলে ঢুকিয়ে তাকে বসিয়ে সিন্নি খাওয়াচ্ছিলে? পদ্মঝি হাত নাড়িয়া বলিল, আর খাওয়ানো বলে খাওয়ানো। 1-1 গামলা সিন্নি দিয়েছে তার পাতে। ইচ্ছে ছিল লুকিয়ে খাওয়াবে। ধর্মের ঢাক বাতাসে নাড়ে। আমি গিয়ে পড়েছি সেই সময়, বড় ডেক নামলো কিনা তাই দেখতে। আর আমায় দেখে, হাজারি বিনীতভাবে বলিল, সত্যনারায়ণের প্রসাদ বলেই বাবু দিয়েছিলাম। আমাদের পুরনো খদ্দের। বেটি চক্রবর্তীর দাঁত খিচাইয়া বললেন, পুরনো খদ্দের? ভারী আমার পুরনো খদ্দের রে। হোটেলের একটি মুঠো টাকা ফাঁকি দিয়ে চলে গিয়েছে, ভারী আমার পুরনো খদ্দের। 4 মাসে বিনি পয়সায় খেয়ে গেল, একটা আবলা উপর করলো না পর্যন্ত। 1 নম্বরের জুয়াচোর কোথাকার। খদ্দের, তুমি কার হুকুমে তাকে হোটেলে ঢুকতে দিলে শুনি? পদ্মজি বলল, আমি কোনো কথা বললেই তো পদ্ম বড় মন্দ। এই হাজারে ঠাকুর কি কম শয়তান নাকি বাবু? আপনি জানেন না সব কথা। সব কথা আপনার কানে তুলতেও আমার ইচ্ছে করে না। লুকিয়ে লুকিয়ে হোটেলের অর্ধেক জিনিস ওঠে ওরেই ইয়ার বক্সিদের বাড়ি। যত্নে ঠাকুর ও রিয়ার, বুঝলেন না আপনি? বহল করেন লোক, তখন আমি কেউ নই। কিন্তু হাতে হাতে ধরে দেবার বেলা এই জনা না হলে দেখি চলেও না। এই দেখুন, আবার চুরি চামারি যদি শুরু না হয় হোটেলে, তবে আমার নাম। বেটি চক্রবর্তী বললেন, এটা তোমার নিজের হোটেল নয় যে তুমি হাজারি ঠাকুর এখানে যা খুশি করবে। নিজের মতো এখানে খাটলে চলবে না যেন। তোমার 8 আনা জরিমানা হলো। হাজারি বলল, বেশ বাবু, আপনার বিচারে যদি তাই হয়, করুন জরিমানা। তবে যতীনবাবু আমার এয়ারও নয়, সেসব কিছুই নয়। এই হোটেলেই ওর সঙ্গে আমার আলাপ। ওকে দেখিও নি অনেক দিন। পদ্মদিদি অনেক অন্যায্য কথা লাগায় আপনার কাছে। আমি আসছে মাস থেকে আর এখানে চাকরি করব না। পদ্মঝি এ কথার অনর্থ বাধাইল। হাত পা নাড়িয়া চিৎকার করিয়া বলিল, লাগায়? লাগায় তোমার নামে? তুমি যে কত বড় লাগাবার যোগ্যী লোক!
তাই পদ্ম লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে তোমার নামে। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার মতো লোককে পদ্ম গ্যারাজ্যের মধ্যেও আনে না। তা তুমি ভালো করে বুঝে নাও ঠাকুর। যাও না, তুমি আজই চলে যাও। সামনের মাসে কেন, মাইনেপত্র চুকিয়ে আজই বিদা হও না। তোমার মতো ঠাকুর রেলবাজারে গন্ডায় গন্ডায় মিলবে। বেশি চক্রবর্তী বললেন, চুপ চুপ পদ্ম, চুপ করো। খদ্দের পত্র আসতে যাচ্ছে, ও কথা এখন থাক, পরে হবে। আচ্ছা তুমি যাও এখন হাজারি ঠাকুর। অনেক রাত্রে হোটেলের কাজ মিটিল। শুইবার সময় হাজারি বংশীকে বলল, দেখলে তো কি রকম অপমানটা আমায় করলে পদ্মদিদি। তুমিও ছাড়ো, চলো দুজনে বেরিয়ে যাই। দেখো একটা কথা বংশী, এই হোটেলের উপর কেমন একটা মায়া পড়ে গিয়েছিল। মুখে যাই বলি না কেন, কিন্তু যেতে মন সরে না। কতকাল ধরে তুমি আর আমি এখানে আছি ভেবে দেখো তো, যেন আপনার ঘর বাড়ি হয়ে গিয়েছে, তাই না? কিন্তু এরা, বিশেষ করে পদ্মদিদি, এখানে টিকতে দিলে না। সত্যিই এবারে যাব। বংশী বলল, যতীনকে তুমি ডেকেছিলে? না ও আপনিই এসেছিল? আমিই ডেকেছিলাম। ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আজকাল তো খেতেই পায় না বোধহয়। তাই ডাকলাম। বলি পুরনো খদ্দের তো কত লোক খেয়ে যাচ্ছে, ও একটু সিন্নি খেয়ে যাবে, এই তো আমার অপরাধ। পরের মাসে শুভ 1 তারিখে রেলবাজারে গোপাল ঘোষের তামাকের দোকানের পাশেই নতুন হোটেলটা খুলিল। টিনের সাইনবোর্ডে লেখা আছে, আদর্শ হিন্দু হোটেল। হাজারি ঠাকুর নিজের হাতে রান্না করিয়া থাকেন। ভাত, ডাল, মাছ, মাংস সব রকম প্রস্তুত থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ও সস্তা। আসুন, দেখুন, পরীক্ষা করুন। বেচি চক্রবর্তীর হোটেলের অনুকরণের সামনেই গদির ঘর। সেখানে বংশী ঠাকুরের ভাগ্নে সেই ছেলেটি কাঠের বাক্সের উপর খাতা ফেলিয়া খরিদ্দারগণের আনাগোনার হিসাব রাখিতেছে। ভিতরে রান্না করিতেছে বংশী ও হাজারি। বেচি চক্রবর্তীর হোটেলের মতোই 3টি শ্রেণী করা হইয়াছে, সেই রকম টিকিট কিনিয়া ঢুকিতে হয়। তা নিতান্ত মন্দ নয়। খুলিবার দিন দুপুরের খরিদ্দার হইল ভালোই। বংশী খাইবার ঘরে ভাত দিতে আসিয়া ফিরে গিয়া হাজারিকে বলিল, 3rd ক্লাস ফিসখানা প্রথম দিনেই মস্ত যথেষ্ট হয়েছে। ওবেলা মাংস লাগিয়ে দাও দাদা। বহুদিনের বাসনা ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করিয়াছেন। হাজারি এখন হোটেলের মালিক। বেচি চক্রবর্তীর সমান দরের লোক সে। অত্যন্ত ইচ্ছা হইল যত জানাশোনা পরিচিত লোক যে যেখানে আছে সকলকেই কথাটা বলিয়া বেড়ায়। মনের আনন্দ চাপিতে না পারিয়া বৈকালে কুসুমের বাড়ি গিয়া হাজির হইল। কুসুম বলল, কেমন চলল হোটেল জ্যাঠামশাই? বেশ খদ্দের পাচ্ছি। আমার বড্ড ইচ্ছে হচ্ছে তুমি একবার এসে দেখে যাও। তুমিও তো অংশীদার। যাবো এখন, কাল সকালে যাব। আপনার মনিব কি বললে? রেগে একেবারে কাঁই। ও মাসের মাইনে পর্যন্ত দেয়নি। তা না দিকে, সত্যিই বলছি কুসুম্মা, আমার বয়স কে বলে 48 হয়েছে। আমার যেন মনে হচ্ছে আমার বয়স আরো 15 বছর কমে গিয়েছে। হাতে পায়ে বেশ বল এসেছে। তুমি আর আমার অতসীমা, তোমার আর জন্যে আমার কি ছিল আমি জানি না। তোমাদের। কুসুম বাধা দিয়া বলল, আবার ওইসব কথা বলছেন জ্যাঠামশাই। আমার টাকা দিয়েছি সুদ পাবো বলে। এ তো ব্যবসায় টাকা ফেলা। টাকা কি তরঙ্গের মধ্যে থেকে আমার সঙ্গে ফিদিম দিত? বলিনি আমি আপনাকে? তবে হ্যাঁ, আমাদের বাবুর মেয়ের কথা আলাদা। সে দিয়েছে বটে, কোনো খাই না করেই। তার কথা 1000 বার বলতে পারেন। তার বিয়ের কি হলো? সামনের সোমবার বিয়ে, চিঠি পেয়েছি। যাচ্ছি ওই দিন সকালে। আমার কাকার সঙ্গে যদি দেখা হয় তবে এসব কাকাকুরির কথা যেন বলবেন না সেখানে। তোমাকে শিখিয়ে দিতে হবে না মা। যতবার দেখা হয়েছে তোমার নামটি পর্যন্ত কখনো সেখানে ঘুণাক্ষরে করিনি। আমারও বাড়ি এরাশোলা। আমায় তোমায় কিছু শেখাতে হবে না। কথা মতো পরদিন সকালে কুসুম হোটেল দেখিতে গেল। সে দুধ দই লইয়া অনেক বেলা পর্যন্ত পাড়ায় পাড়ায় বেড়ায়। তার পক্ষে ইয়ে আশ্চর্যের কথা কিছুই নয়। হাজারি তাহাকে রান্নাঘরে যত্ন করিয়া বসাইতে গেল, কিন্তু সে দোরের কাছে দাঁড়াইয়া রহিল। বলিল, আমি গুরু ঠাকুরন কিছু আসেনি যে আসন পেতে যত্ন করে আমাকে বসাতে হবে। হাজারি বলিল, তোমারও তো হোটেল কুসুম মা, তুমি এদের অংশীদারও বটে, মহাজনও বটে। নিজের জিনিস ভালো করে দেখাশোনা করা, কি হচ্ছে না হচ্ছে তদারক করা, এতে লজ্জা কি? বংশী, চিনে রাখো, এ একজন অংশীদার। এ কথায় কুসুম খুব খুশি হইল। মুখে তাহার আহ্লাদের চিহ্ন ফুটিয়া উঠিল। এমন একটা হোটেলে সে অংশীদার ও মহাজন, এ একটা নতুন জিনিস তাহার জীবনে। এভাবে ব্যাপারটা বোধহয় ভাবিয়া সে কখনো দেখে নাই। হাজারি বইল, আজ মাছ রান্না হয়েছে বেশ পাকা রুই। তুমি একটু বসো মা, মুড়োটা নিয়ে যাও। না না জ্যাঠামশাই, ওসব আপনাকে বারণ করে দিয়েছি না। সকলের মুখ বঞ্চিত করে আমি মাছের মুড়ো খাবো, বেশ মজার কথা না? আমি তোমার বুড়ো বাবা, তোমাকে খাইয়ে আমার যদি তৃপ্তি হয়, কেন খাবে না বুঝিয়ে দাও তো। হোটেলে চাকর হাঁকিল, 3rd ক্লাস 3 থালা।
হাজারি বলল, খদ্দের আসছে, একটু বসো মা, আমি আসছি। বংশী, ভাত বেড়ে ফেলো। আসিবার সময় কুসুম সলজ্জ সংকোচের সহিত হাজারির দেওয়া এক কাশি মাছ তরকারি লইয়া আসিল। 1 বছর কাটিয়া গেছে। হাজারি এরশোলা হইতে গরুর গাড়িতে রানাঘাট ফিরিতেছে, সঙ্গে টেপির মা, টেপি ও ছেলে মেয়ে। তার হোটেলে কাজ আজকাল খুব বাড়িয়া গিয়াছে। রানাঘাটের বাসা না করিলে আর চলে না। টেপির মা বইল, আর কতটা আছে হায়া? এই তো সেগুন বাগান দেখা দিয়েছে, এইবারে পৌঁছে যাব। টেপি বইল, বাবা, সেখানে নাইব কোথায়? পুকুর আছে না গাং? গাং আছে, বাসায় টিউবওয়েল কলও আছে। টেপির মা বলল, তাহলে তো জল টানতে হবে না পুকুর থেকে। বেঁচে গেলাম। ইহারা কখনো শহরে আসে নাই। টেপির মার বাপের বাড়ি এরশোলার 2 ক্রোশ উত্তরে মনিরামপুর গ্রামে। জন্ম সেখানে, বিবাহ এরশোলায়। শহর দেখিবার একবার সুযোগ হইয়াছিল অনেক দিন আগে। অগ্রহায়ণ মাসে গ্রামের মেয়েদের সঙ্গে একবার নবদ্বীপে রাত দেখিতে গিয়াছিল। হোটেলের কাছেই একখানা একতলা বাড়ি পূর্ব হইতেই ঠিক করা ছিল। টেপির মা বাড়ি দেখিয়া খুব খুশি হইল। চিরকাল খড়ের ঘরে বাস করিয়া অভ্যাস, কোঠা ঘরে বাস এই তাহার প্রথম। কখানা ঘর গা? রান্নাঘর কোন দিকে? কই তোমার সেই টিউবকল দেখি। জল বেশ ওঠে তো? ওরে টেপি, গাড়ির কাপড় জামাগুলো আলাদা করে রেখে দে একপাশে। ওসব নিয়ে সৃষ্টি না ছোঁয়া ন্যাপা করো না যেন। বস্তার মধ্যে 1 ঘটি আছে, ওকে আগে বের করে দাও গো। 1 ঘটি জল আগে তুলে নিয়ে আসি। একটু পরে কুসুম আসিয়া ঢুকিয়া বলিল, ও জেঠিমা, এলেন সব? বাসা পছন্দ হয়েছে তো? টেপির মা কুসুমকে চেনে, গ্রামে তাহাকে কুমারী অবস্থা হইতেই দেখিয়াছে। বলিল, এসো মা কুসুম, এসো। ভালো আছে তো? এসো এসো, তোমার কল্যাণ হোক।